আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেখা পরিবর্তনের স্বপ্ন এগিয়ে নিতে প্রবাসীদের অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, গ্যালারিতে বসে খেলা দেখার দিন শেষ, এখন নিজেদের খেলতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সফররত বাংলাদেশের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ইউএন হ্যাবিটেটের আরেক অনুষ্ঠানে দুর্যোগপ্রবণ অঞ্চলে স্বল্প খরচে জলবায়ু সহনশীল আবাসনের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে। যুক্তরাষ্ট্র সফরে বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীরা। জাতিসংঘের অধিবেশনের মতোই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফর সঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ আরো অনেকে। যখন বাংলাদেশে এই অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার জন্য নীতি নকশা করা, যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া, ঠিক সেই সময়টাতে এই অভ্যুত্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে চ্যালেঞ্জ করে রেখেছিলেন যারা আপনার সেই ভবিষ্যৎ আগামী যারা নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসন, তাদেরকে ইউথ জেনারেশনকে নীতি রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্য বারবার জুলাই ফিরে আসবে। সবচেয়ে বেশি যেটা দরকার পলিটিক্যাল কমিটমেন্ট, আমাদের মধ্যে সেই আস্থার দৃঢ়তা থাকতে হবে। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রবাসীদের দেশ গঠনে আহ্বান জানান। যে কোনো রকমের ব্যবসা করতে চাও, তোমাকে সেই ব্যবসা সেই কারখানা তোমার নিজের তো সে করার দরকার না, এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তুমি কারখানা চালাতে চাচ্ছে, বড় কারখানা থেকে বসে লোক তো আছে, এই ঝামেলা থেকে বেঁচে যাবে। তাতে এটা একটা প্রোডাকশন হাব হিসেবে চিন্তা করো। সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। অর্থ রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃত্তি অর্জনে অবদান রাখায় প্রবাসীদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। তাছাড়া বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। আজও যে আমরা গলা বাড়িয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। তাহলে আপনাদের আমাদের এই দূরত্ব নাই, আসলে আমরা এটা ভাবতে হবে, আমরা ওই যে বঙ্গোপসাগর বললো বাংলাদেশের অংশ, আপনারাও বাংলাদেশের অংশ। আরেক অনুষ্ঠানে দুর্যোগ প্রবণ অঞ্চলে স্বল্প খরচে জলবায়ু সহনশীল আবাসনের জন্য ইউএন হ্যাবিটেটের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। আলওয়ান খান, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংলাপ শুরু হলো। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সকাল 10:30টায় শুরু হওয়া সংলাপের প্রথম দিন অংশ নিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন নিরপেক্ষ করার কোনো বিকল্প নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন সর্বোচ্চ পদক্ষেপ নেবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। সংলাপে উঠে আসা পরামর্শকে গুরুত্ব দিবে কমিশন। এখন সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্য রাখছেন। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের অনেক এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে আমরা একটা অপশন বের করেছি অ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে আমরা লাক্সই, আমরা এই মুহূর্তে লাক্সই বলতে পারি, অপশন বলতে পারি, কারণ অনেক অপশন স্টাডি করার পরে এটা আমরা বের করেছি আমাদের বিশেষজ্ঞদের সহায়তায়। যেটুকু গ্যাপ আছে সেইটুকু আপনারা আজকে ফিল আপ করে দিবেন ইনশাল্লাহ। আমাদের নলেজের মধ্যে, আমাদের কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটা আপনারা ফিল আপ করে দেবেন। একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নতুন নতুন শর্ত এনে নির্বাচনকে প্রলম্বিত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। নির্বাচনের বাইরে জনগণের উপর কেউ কিছু চাপাতে চাইলে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি। সকালে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রত্যাশা করেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সবই করবে অন্তর্বর্তী সরকার।
অল্প করে যতটুকুই ভোট পাক সব কিছু জমা যাতে সংসদে তারা যেতে পারে, তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়। কিন্তু বাংলাদেশে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার। বাংলাদেশে সহসা একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে, যে পার্লামেন্টের মধ্যে দিয়ে একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের এবং জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না। ব্যালট পেপার ছাপানোর সংখ্যা বা স্থান কোনো সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করতে পারে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। রোববার সকালে ডাকসু নির্বাচন ইস্যুতে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে প্রেস ব্রিফিং করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্রিফিংয়ে উপাচার্য জানান, সব নিয়ম মেনে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি তারা ঢাবি কর্তৃপক্ষকে সময় স্বল্পতার কারণে জানাতে পারেনি। নির্বাচন ঘিরে মোট 48টি অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে সবগুলো নিষ্পত্তি করা হয়েছে বলে জানান উপাচার্য। এছাড়া কোনো প্রার্থী সিসিটিভি ফুটেজ বা ভোটারের স্বাক্ষর দেখতে চাইলে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হবে বলে জানান ডক্টর নিয়াজ আহমদ। যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখার যে অধিকার কিংবা আমাদের ভোটার সিগনেচার সহ ভোটার তালিকা দেখার অধিকার, এই বিষয়গুলো আমরা বিজ্ঞপ্তি আকারে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ের করা মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তার এই সাক্ষ্য গ্রহণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। একসঙ্গে দেখানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী GM মাহমুদ। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, এই শেখ হাসিনার বিরুদ্ধে আজ 23তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এবং এই সাক্ষ্য দিচ্ছেন আজ 54তম সাক্ষী হিসেবে এই মামলার মূল তদন্তকারী কর্মকর্তা এবং তার সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখেছি আদালতে এ পর্যন্ত 17টি ভিডিও প্রদর্শিত হয়েছে, যে ভিডিওগুলো আসলে সারা দেশ সহ ঢাকার বিভিন্ন জায়গায় যে শহীদ হয়েছেন যারা, এই শহীদ বা আসলে কিভাবে শহীদ হলো, কারা গুলি করলো, কিভাবে গুলি করা হয়েছে, এই বিষয়গুলোরই বিভিন্ন জায়গা থেকে জব্দ করা যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোই আদালতে প্রদর্শন করা হয়েছে এবং মূল তদন্তকারী কর্মকর্তা যেহেতু পুরো বিষয়টি তদন্ত করেছেন, তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসলে এখানে প্রদর্শন করেছেন। যদিও প্রসিকিউশন থেকে আগেই জানানো হয়েছিল যে এই তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে এবং সেই লক্ষ্যে কিন্তু এই ভিডিওগুলো প্রদর্শিত হয়েছে। এখন একটি বিরতি চলছে, বিরতির পর তিনি আসলে নিজে সাক্ষী হিসেবে যে জবানবন্দি সেটি দিবেন। প্রথমে ভিডিও প্রদর্শিত হয়েছে, এই ভিডিও থেকেই অবশ্য বিভিন্ন তথ্য চলে এসেছে, আসলে কিভাবে গুলি করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এবং হেলিকপ্টার যে উড্ডয়ন করা হয়েছে, তো উড্ডয়নের সময় হেলিকপ্টারের ভেতরে কি ছিল, অর্থাৎ লগ বুকও কিন্তু
জব্দ করা হয়েছে এবং যদিও আসামিপক্ষের আইনজীবী তিনি প্রশ্ন তুলেছেন যে এই ভিডিওগুলো এআই জেনারেটেড কিনা। এই ক্ষেত্রে কিন্তু ফরেনসিক তদন্তকারী কর্মকর্তা উনিও উপস্থিত ছিলেন, তিনিও আসলে ব্যাখ্যা করেছেন যে এগুলো এআই জেনারেটেড না, এটা ফরেনসিকভাবে প্রমাণিত হয়েছে। অর্থাৎ এই সাক্ষ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচারিক কার্যক্রম আসলে কোন দিকে মোড় নেয় এমনটিও কিন্তু আসলে বোঝা যাবে, এমন ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলা, এই মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। একজন সাক্ষীকে জেরা করা হয়েছে, তার জেরা শেষ হয়েছে। 9ম সাক্ষী হিসেবে একজন পুলিশ সদস্যের সাক্ষ্য গ্রহণ করা হবে। তো পরবর্তী সংবাদে এই বিষয়ে হয়তো আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুজানা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ মহাষষ্ঠী, শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। ধূপধুঞ্চি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আজ আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পঞ্জিকা অনুযায়ী সকাল 11টা 11 মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সায়ংকালে অনুষ্ঠিত হবে দেবীর বোধন। প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় মন্দির চত্বর এখন উৎসবমুখর। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে ভক্তরা দেবীকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। সন্ধ্যায় কলাসাধন, চক্ষুদান, বোধনের মধ্যে দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। সারা দেশে 33,355টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। Very interesting. It's very foreign to me. I've never seen anything like this. Yeah, I'm glad to be here on this special day. সকাল থেকে এখানে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য। তো এখন অঞ্জলি দিয়ে এখন আমরা ফল প্রসাদ গ্রহণ করে আমাদের উপাসটা ভাঙবো। সারা বছর অপেক্ষার পরে আমরা এই শারদীয় দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি। তো আজকে পরিবারের সঙ্গে এসেছি। সকালবেলা ষষ্ঠী বিহিত পূজা সম্পন্ন হয়েছে এবং সায়ংকালে অর্থাৎ সূর্যাস্তের পরে শুরু করে সন্ধ্যার মধ্যে আমন্ত্রণ এবং অধিবাস শুরু হবে। এই যে আমাদের আয়োজন, এটি সাত্ত্বিক পূজার আয়োজনে হচ্ছে। ষষ্ঠী দিন ষষ্ঠী মাতার কাছে আমরা আমাদের সন্তানের মঙ্গল কামনা করি। তো আজকে আমি জগৎ মাতার কাছে একজন মা হিসেবে জগতের সকল সন্তানের মঙ্গল কামনা করতে এসেছি। আই এম ফ্রম নেপাল। দিস ইজ মাই ফার্স্ট টাইম হিয়ার। We celebrate this festival in Nepal too, but here celebrating it for the first time, it's very nice, it is very religious. রাজধানীর বাইরেও নানান ধর্মীয় রীতিতে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠী তিথিতে বরিশাল নগরের মন্দিরে মন্দিরে চলছে ঢাকের বাজনা, পূজা অর্চনা ও চণ্ডীপাঠ। পুরোহিতের মন্ত্র উচ্চারণ, ঢাক, উলু ও শঙ্খের ধ্বনিতে মুখরিত ফরিদপুরের 757টি মন্দির প্রাঙ্গণ। ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ায় 97টি মণ্ডপে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে প্রতিমাগুলোকে। দিনাজপুরের হিলি 19টি পূজা মণ্ডপে এবার পূজার আয়োজন করা হয়েছে। পূজা উদযাপনে নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পূজা মণ্ডপগুলোকে। এবারের আকর্ষণ 151খানা প্রতিমা, সাথে জোড়া দুর্গা প্রতিমা, একই সাথে একই কমপ্লেক্সে 2 জায়গায় মায়ের পূজা হবে। কোথাও জোড়া দুর্গা প্রতিমার পূজা আসলে হয় না, আমরাই এখানে প্রথম করছি। তার উপরে আরও পৌরাণিক কাহিনী অবলম্বনে প্রায় 151খানা আরও প্রতিমার সমন্বয়ে এই পূজার আয়োজন করা হয়েছে। এবার 154 প্রতিমা তৈরি করা হয়েছে এবং তার জন্য আমি অনেক হ্যাপি। মঠবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে এত বিশাল একটি ধর্মীয় আয়োজন, এটা আমাদের খুব আশ্চর্য লাগছে। সারা দেশে 33,355টি পূজা মণ্ডপের নিরাপত্তা এবার 1 লাখ সশস্ত্র বাহিনীর সদস্য, 430 প্লাটুন বিজিবি এবং 70,000 পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সামাজিক মাধ্যমে পার্শ্ববর্তী একটি দেশ থেকে এবং দেশে বসে কিছু গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই জানান বলেও তিনি
খাগড়াছড়ি ইস্যুতে বলেন যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা নিরসনে সকল পক্ষকে সাথে নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এ পর্যায়ে বৈঠকে বসে সমাধানের চেষ্টা করছেন। যেহেতু এবারে পূজা মণ্ডপের সংখ্যা যেমন বাড়ছে, আইন শৃঙ্খলা সংখ্যাকারী বাহিনীর সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি। পূজা অবশ্যই ভালোভাবে হবে, অবশ্যই ভালো। আমি এই পর্যন্ত চিটাগাঙে পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, নারায়ণগঞ্জে আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, আমি মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকায় পরিদর্শন করেছি। কোথাও কারো ভিতরে কোনো ধরনের শঙ্কা নেই। বর্তমান পরিস্থিতি আজকে এটা নিয়ে আমাদের যেখানে উপদেষ্টা আছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, উনি 10টার সময় সবাই নিয়ে বসছেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। পবিত্র হাদিসেও এ ব্যাপারে কড়া বার্তা দেওয়া রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় উৎসবকে ঘিরে কেউ যেন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোনোরকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দর্শক, পূজার আরও খবর জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রমনা কালী মন্দিরে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, দুর্গাপূজার এখনকার আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং সেখানে ভক্তরা কি বলছেন? সুজানা, দেবী দুর্গা কিন্তু এবার গজে বা হাতিতে চড়ে কিন্তু মর্তলোক বা পৃথিবীতে এসেছেন এবং এখানে তিনি গজে বা হাতিতে চড়ে আসার ফলে কিন্তু পৃথিবীতে শস্য যে ভাণ্ডার তার কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের এবং পৃথিবীতে কোনো ধরনের অভাব থাকবে না বলে জানান তারা বলছেন দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে পৃথিবীর সকল অশুভ শক্তির বিনাশ ঘটবে, সমগ্র পৃথিবীতে শান্তি বিরাজ করবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা কিন্তু আজ থেকে শুরু হয়েছে। আজ মহাষষ্ঠী। রমনা মন্দির সহ সকল মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে। রমনা মন্দিরে সায়ংকালে বা সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর বোধন। সন্ধ্যায় কলা সাধন, চক্ষুদান, বোধনের মধ্য দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় মন্দির চত্বর এখন উৎসব মুখর। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘরে যে নারীরা রয়েছে তারা আসলে নাড়ু বানাচ্ছেন এবং এই উৎসবকে এটাও কিন্তু আনুষ্ঠানিকতার একটি অংশ এবং প্রতি বছর বিভিন্ন ধরনের বাহনে কিন্তু সপরিবারে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কল্যাণরূপে দেবী মর্তলোকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে জগতের মঙ্গল কামনায় পূজার মাধ্যমে দুর্গেশ্বরী নাসিনী দেবী দুর্গাকে মধ্যলোকে বা পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয় এবং এই পূজাকে কিন্তু করে যে সব ধরনের কিন্তু নিরাপত্তা নেওয়া হয়েছে এবং আমি এর আগেও কিন্তু কয়েকটি মন্দির ঘুরেছি। সব ধরনের কোনো ধরনের যদি অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যবস্থা কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো সুজানা, পূজা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ। স্কুল ছাত্রী ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এতে বন্ধ আছে সব ধরনের যানবাহন চলাচল। তবে জেলা শহর সহ আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা টহলের পাশাপাশি 7 প্লাটুন বিজেপি মোতায়েন রয়েছে। পরিস্থিতি থমথমে হওয়ায় আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কেউ বের হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এমনকি শহরতলির দোকানপাটও খোলেনি। এদিকে খাগড়াছড়ি পৌরসভার সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের 144 ধারা বহাল রয়েছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। গেল 23 সেপ্টেম্বর প্রাইভেট পরে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই মারমা কিশোরী।
আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে উত্তরাঞ্চলের 3 জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, মালিক ও শ্রমিক পক্ষের দ্বন্দ্বে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। পূর্ব ঘোষণা ছাড়া এ ধরনের ধর্মঘটে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং সময়ও লাগছে বেশি। এছাড়া ট্রেনেরও টিকিট নেই। এ কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গত বৃহস্পতিবার রাত 10টা থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় অঞ্চলটির বাস মালিকরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।